একজন ভালো নেতা কখনো ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং মানুষের সেবা করাকে রাজনীতি মনে করে। আজ আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত আছেন যাকে আমরা বরাবরই ভালো কাজে অংশগ্রহণ করতে দেখেছি। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আমার রাজনীতি আমার পরিবার। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামির আহমেদ, এবং আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ঈদ মোবারক, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে একজন রাজনীতিবিদের ঈদ আসলে কেমন কাটে? যদি আমার কথা বলি থাকি, তাহলে এবারের গত দুইটা ঈদ আর হচ্ছে আগের 14-15 বছরের ঈদ, এটি একটু ভিন্ন মাত্রায় হয়েছে। আমরা দেখেছি যে 5 তারিখের পরে এক ধরনের প্যাসিবাদ মুক্ত হয়েছে এবং মানুষ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বা বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপি পরিবারের সাথে যারা রাজনীতি করছেন, তাদের ঈদটা একটু স্বাভাবিকভাবে উপনীত হয়েছে বলে আমার মনে হয়েছে। আবার একই সাথে এটি দুঃখেরও, কারণ গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্র দল সহ আমাদের অসংখ্য নেতাকর্মী যারা শহীদ হয়েছেন, এবং এই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-এরও অধিক নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন। সুতরাং যদি তারা শহীদ না হতেন, তাদের পরিবারের সাথে তারা ঈদ করতে পারতেন। সুতরাং আমি একটি বৃহৎ ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে তাদের যে আত্মত্যাগ, তারাও আমাদের পরিবারের অংশ, এটি আমাকে গত ঈদেও খুব ভাবিয়েছে। এবার যে ঈদ, সেটাতেও আমি খুবই মর্মাহত যে গত 15.5 বছর ধরে যারা শহীদ হয়েছেন, খুনি হাসিনার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং এই জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি এক ধরনের মমত্ববোধ এবং মর্মাহত হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু এখন প্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সেই হিসাবে এবারের ঈদটি এবং ঈদুল ফিতরের যে ঈদটি, এটি অন্য যে কোনো ঈদের থেকে একটা স্পেশাল মনে হয়েছে আমার। আমি যতটুকু জানি যে নোয়াখালীর সুবর্ণচর এলাকায় আপনার জন্ম, যেটা কিনা একেবারে গ্রামীণ একটা পরিবেশ, তো তখনকার ঈদ আসলে কেমন ছিল আপনার? এটি আমি তো একদম প্রাইমারি স্কুল, তারপর হচ্ছে মাধ্যমিক, এটি আমি নোয়াখালী সুবর্ণচরে পড়াশোনা করেছি। 2004-5 পর্যন্ত আমি নোয়াখালী সুবর্ণচরেই ছিলাম পড়াশোনার জন্য। সেই সময় ঈদটি আসলে খুবই স্পেশাল, মানে এখনকার থেকে তখনকার ঈদ আমার কাছে মনে হয় একটু ভিন্ন পরিসরে। আমি যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, আমার চাচাদের সাথে, আমার কাজিনদের সাথে, তারপরে আমার স্কুলের যারা বন্ধু, তাদের সাথে আমরা একসাথে বড় হয়েছি। সাধারণত ঈদের নামাজ আমরা আমাদের যে বাজার মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমাদের যে বাজার মুন্সিরহাট মসজিদের, ওইখানে আমরা পড়তাম। তারপরে হচ্ছে আমরা স্কুলে যারা বন্ধু রয়েছে তাদের সাথে আমরা আড্ডা দিতাম। তারপরে মাঠে আমি একটু কম খেলাধুলা পারতাম, তারপর তারা খেলতো, আমি তাদের সাথে হচ্ছে অংশগ্রহণ করতাম। তারপরে এরকমভাবে ঈদ কাটতো। আর হচ্ছে আমার নানুর বাড়িতে, আত্মীয়স্বজনদের বাড়িতে আমরা প্রতি বেশ মনোযোগী ছিলেন। মোটামুটি মনোযোগী তো থাকতে হয়েছে, কারণ গ্রামীণ পরিবেশে পড়াশোনা করে ধরুন ঢাকাতে আমরা একটা কম্পিটিশনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, একটু পরিশ্রম করতে হয়েছে। আমার কাছে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে 2006 সালে আপনার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য ঢাকায় আসা, কিন্তু এর আগে কখনো আপনার ঢাকায় আসাই হয়নি। তো এটা আসলে কেন, মানে ইচ্ছা করেই আসা হয়নি বা কোনো ঘটনা আছে এর পেছনে, কোনো কারণ আছে কি? আমি 2006 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি নোয়াখালী সরকারি কলেজ থেকে। তারপর আমি হচ্ছে প্রথমে কয়েকদিন আমি চিটংয়ে ভর্তি পরীক্ষার কোচিং করেছিলাম, 10-15 দিন আমি ছিলাম চিটং বিশ্ববিদ্যালয় এলাকাতে। তারপর আমি প্রথমবার ঢাকায় আসছি 2006 সালে, এবং তার পূর্বে আমি কখনোই ঢাকায় আসিনি। আসা হয়নি দুই কারণে, একটি হচ্ছে ঢাকাতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, আর দ্বিতীয় হচ্ছে আসলে তেমন কোনো কাজও পড়ে নাই, বা ঢাকা আসার জন্য যে একটা এনভায়রনমেন্ট প্রয়োজন সেটি আমার হয়তো ছিল না, এরকম এটি। এবং ঢাকাতে যে আমি 2006 সালে প্রথমবার আসছি, তাও আমি একা আসছি। আমি চিটাগংয়ে ছিলাম, সেখান থেকে জার্নিটা কেমন ছিল? সেটি হচ্ছে খুবই, এটি তখন মোবাইল ফোন অনেকের হাতে ছিল, আমাদের হাতে ছিল না। আমার একটা বন্ধু ছিল আবদুল্লাহ, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, সে তখন নটরডেম কলেজে পড়তো, আমি তার কাছে আসছিলাম। তো আমি চিটং থেকে রওনা দিয়েছি, শুক্রবার ছিল। তো রওনা দেওয়ার পরে সে আমাকে ঠিকানা দিয়েছিল যে মালিবাগ আসতে হবে। তো
তো পথে আমি কুমিল্লা যখন রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম তখন তার সাথে একবার কথা হয়েছিল। তারও মোবাইল ছিল না, তার এক আত্মীয়র মোবাইল ছিল। তো ঢাকায় এসে শুক্রবার ছিল, তখন নামাজের সময় হয়ে গিয়েছে। তো আমি ঢাকায় যেখানে আমাকে ঠিকানা দিয়েছে আমি আমার বই পুস্তক নিয়ে ওইখানে দাঁড়িয়েছিলাম। পরে নামাজ পড়ে এসে ও প্রায় আধা ঘন্টা পরে এসে আমাকে রিসিভ করছে। ওইবারই আমি প্রথম ঢাকায় আসছি, এবং ঢাকার যে এত গাড়ি, এত বড় বড় দালান কোঠা, এগুলো আমি প্রথম ঢাকাতে 2006 সালে দেখেছি। এর আগে আমি কখনোই ঢাকায় আসিনি। ভাইয়া, গল্প করছিলাম, আরও অনেক না জানা তথ্য আছে যেগুলো আমরা শুনবো, তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর বিশেষ এই ঈদ আয়োজনে আমার রাজনীতি আমার পরিবারে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন আমার রাজনীতি আমার পরিবার। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আরও একবার স্বাগত আপনাকে। তো বিরতির আগে আমরা কথা বলছিলাম আপনার ঢাকায় আসার জার্নি নিয়ে। বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবেন এটা কি চিন্তা করা হয়েছিল, না শুধু পরীক্ষাটাই দিব, পার করতে পারলেই বাঁচি, এরকম বিষয় ছিল? না, এরকম ছিল না। আমি মানে হচ্ছে খুব পড়াশোনা করেছি অতীতে, কিন্তু সেই অনুসারে আমার হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়নি। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের একটা প্রভাব থাকে এখানে রেজাল্টে। আমাদের সময় যে 200 মার্কের পরীক্ষা হতো সেখানে 80 মার্ক ছিল এসএসসি, মানে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। যেহেতু আমার সেই জায়গায় একটু রেজাল্ট খারাপ ছিল, তো আমি অনেক পড়াশোনা করেছি, সেই জন্য প্রথমবার কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। আমার মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেবার সি ইউনিটে, মানে কমার্স ফ্যাকাল্টিতে আমি খুব কাছাকাছি গিয়ে ভর্তি হতে পারিনি একদম। পরবর্তী সময়ে এটি খুবই একটা কষ্টের, এবং এটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় সেটি হচ্ছে প্রথমবার ভর্তি পরীক্ষা চান্স নেই পেয়ে দ্বিতীয়বার আমি আবার চেষ্টা করেছি, এবং সেবার আমি শুধু ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছি, মানে যেটি সমাজবিজ্ঞান অনুষদ। এখন এটি একসাথে আর কি অনেক। তো সেটি আপনি জানেন যে তখন আমাদের সময় এটি খুবই কমার্সের যারা শিক্ষার্থী তাদের জন্য সমাজবিজ্ঞান অনুষদে অল্প কয়টা আসন বরাদ্দ ছিল, এবং এটা একটা রিস্কও ছিল। তারপরে আমার যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ ছিল, তো আমি একটা রিস্ক নিয়েছি। এবং আমার জীবনের সবচেয়ে খারাপ সময় বা হচ্ছে সবচেয়ে কঠিন সময় ছিল যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা। এবং আমার জীবনে মহান আল্লাহর পক্ষ থেকে যে কয়টি সফলতা, এর মধ্যে সবচেয়ে মানে আমার দিক থেকে সব থেকে ভালো সফলতা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি। তো ওই একটা বছর আসলে কিভাবে কেটেছে? পরের বছর যেহেতু আপনি পরীক্ষা দিয়েছেন, সেটা কি আবার চলে গিয়েছিলেন নোয়াখালীতে, দেন আবার ব্যাক করেছেন, না ঢাকায় থেকেই আসলে পরীক্ষার প্রিপারেশনটা নেয়া? এটি আমাকে আমাদের বাড়ি থেকে বলা হয়েছিল যে বাড়িতে চলে যেতে। তো ওই যে বললাম, আমার কয়েকজন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে, তা আমি যেহেতু পাইনি, তা আমার মধ্যে একটা চাপ কাজ করেছিল। এবং আমি খুব পড়াশোনা করেছিলাম। আমি ধরুন গল্প করছি না, এমনি ভর্তি পরীক্ষা খুবই কঠিন ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনও ভর্তি হতে পারে না, মানে আপনি যতজন ভর্তি হয় ততজন। এটা শুরু থেকে এই পর্যন্ত খুবই কঠিন, এটি এখনো কঠিন, তখন আমাদের সময় কঠিন ছিল। আমরা 16-17 ঘন্টা তো আমি পড়েছি, কিন্তু তারপরও আসলে প্রথমবার হয়নি। দ্বিতীয়বারও যে খুব ভালোভাবে হয়েছে তা না, যেহেতু যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট খারাপ ছিল, এটার প্রভাব আসলে ভর্তি পরীক্ষাতে পেয়েছি, এবং সেজন্য খুবই কষ্ট করে আসলে ভর্তি পরীক্ষায় চান্স পেতে হয়েছে, এবং অনেক শ্রম গাম দিয়ে। এজন্য হচ্ছে আমার এটি খুবই কষ্টের একটি সফলতা যে মহান আল্লাহর পক্ষ থেকে এটি আমি পেয়েছি। এবং আমার মনে হয় যে জীবনের যত সফলতা আসবে ভবিষ্যতে ইনশাআল্লাহ এটি আমার সবথেকে স্মরণীয়, এবং আমাকে যে একটা স্তরে যে নিয়ে গিয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণে হয়তো সুযোগটা এসেছে। আচ্ছা, এবার একটু জানতে চাই, যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, রাজনীতিতে আসলে কিভাবে আসা? এটা কি আসলে প্ল্যানিং ছিল যে পরবর্তীতে রাজনীতি করব, না অনেক সময় হয় না যে হয়ে গেছে স্লোগান দিচ্ছে আমিও একটু চললাম, সেই সুবাদেই রাজনীতিতে চলে আসা? কারণ আমি যতটুকু আপনার সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে আপনি যখন থেকে রাজনীতিতে আপনার যাত্রা শুরু, আপনি কিন্তু বিরোধী দলের হয়েই রাজনীতিটা করেছেন। তো এটা কিন্তু বিশাল বড় রিস্ক, জেনে শুনে বলে না, পানিতে ঝাঁপ দেওয়ার মতো এরকম একটা ব্যাপার।
এটি হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমি কখনো সেভাবে রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না, সেভাবে একদমই ছিলাম না, যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি। যেহেতু বলছি যে যেহেতু অনেক পড়াশোনার মধ্যে আসলে যেতে হয়েছে, আমাদের যে সব স্কুলে আমরা পড়াশোনা করেছি সেগুলো শহরের স্কুলের মতো না, এখানে শিক্ষকের স্বল্পতা রয়েছিল। তারপর হচ্ছে ভালো শিক্ষক, খারাপ শিক্ষক বলবো না, হচ্ছে ট্রেন আপ শিক্ষকের তো সংকট ছিল, বা ইন্টারমিডিয়েট নোয়াখালী সরকারি কলেজ ওইটা ঠিকঠাক ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরবর্তী সময় থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। তার আগ পর্যন্ত কোনো রাজনীতির সাথে আমি সেভাবে সম্পৃক্ত ছিলাম না। এবং এটা ছিল 2008 সাল পরে, যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সময়টা আপনি জানেন, সেই সময় একটা পলিটিক্যাল ক্রাইসিস ছিল। সেই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, এবং সেবার আপনার মনে আছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর একটু মৃদু সমস্যা হয়েছিল, সেজন্য পুরো ক্যাম্পাসগুলোতে ভর্তি পরীক্ষা পিছিয়ে গিয়েছিল 3 মাস 4 মাস। সেজন্য আমাদের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 মাস পরে হয়েছিল। এবং আমরা যখন ক্লাস শুরু করেছিলাম তখন কিন্তু এই যে হাসিনার যে শাসন সেটি শুরু হয়েছিল। সুতরাং এই দুর্যোগ সময়ে আমরা রাজনীতিটা আসলে শুরু করেছি। সুতরাং রাজনীতি শুরু করার পরবর্তী সময় থেকে আমাদের কিন্তু চ্যালেঞ্জ নিতে হয়েছে, এবং যে আন্দোলন সংগ্রাম, এবং 17টা বছর আপনি সেই চ্যালেঞ্জের মধ্যেই আছেন। শুধু আমি না, আমাদের যে জেনারেশন, আমাদের যারা বন্ধু বা আমাদের যারা বড় ভাই, ইভেন আমাদের যারা ছোট ভাই বিশ্ববিদ্যালয়, তারা সবাই এই দুর্যোগ, এই খারাপ সময়ের মধ্যে আন্দোলন সংগ্রাম করেছে। এবং খুবই খারাপ সময়। আপনি জানেন যে 2014, 18, 24-এ বাংলাদেশের যে গণতান্ত্রিক নির্বাচনের বিপরীতে একটি অবৈধ নির্বাচন হয়েছিল প্রতিটিতে, এবং তার বিপরীতে বাংলাদেশের মানুষের পক্ষে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম সম্মুখ সারিতে তারা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল। এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী এই খারাপ সময়ের মধ্যে তারা যেতে হয়েছে। শুধু এটি পুলিশের বিষয় না, এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এখানে কথা বলছি, আমরা এখানে কখনো আসতেই পারতাম না, যে নিজের ক্যাম্পাস আসতে পারছি না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রকাশ্যে রাজনীতি করতে হয়েছে। সেজন্য কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। শিক্ষকরা, এটি দুঃখজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দৌড়ে পুলিশে দিয়েছে। এরকম খারাপ সময়ের মধ্যে আমরা গিয়েছি। অথবা ধরুন স্বাভাবিকভাবে আমরা ক্যাম্পাসে আসছি, ছাত্রলীগের সন্ত্রাসীরা দৌড়ে মেরে রক্তাক্ত করে পুলিশে দিয়ে দিয়েছে। কোনো নাই, এমন না যে রাজনৈতিক প্রোগ্রাম চলছে, স্বাভাবিক ক্লাস করতে আসছি, যে মেরে রক্তাক্ত করে পুলিশ দিয়ে দিয়েছে। এইরকম বিস্তারিত ছিল। এবং এই মার্জিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে আমাদেরকে যেতে হয়েছে। এবং কাউকে হলে থাকতে দেওয়া হয়নি, পরীক্ষায় স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, ক্লাসে যেতে দেওয়া হয়নি। এই খারাপ সময়ের মধ্যে আমরা বড় হয়েছি। এবং এটি শুধু আমার গল্প নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর একই গল্প। অনেক গল্পই করছিলাম, তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারের পুরো অনুষ্ঠান জুড়েই। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে বিশেষ একজন অতিথি উপস্থিত আছেন। বরাবরই আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের মানুষদেরকে সঙ্গে নিয়ে বসে জানা অজানা তথ্যগুলো জানার। আজও এর ব্যতিক্রম নয়। এখন আমাদের মাঝে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আরও একবার স্বাগত আপনাকে। রাজনীতির প্রসঙ্গে তো কথা বলছিলাম, তবে এবার একটু ব্যক্তি নাসির সম্পর্কে জানতে চাই। 17 বছর বিরোধী দলের নেতা হিসেবে থাকার পরেও আপনার একটা জনপ্রিয়তা আছে সবার মাঝে। এই জনপ্রিয়তাটা পাবেন, এটা কি কখনো চিন্তা করেছিলেন? না, কখনো এরকম চিন্তা হয়নি। আপনি জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় সংগঠন। এখানে হিউজ কম্পিটিশন, আপনি জানেন, নেতৃত্ব নির্বাচন বা হচ্ছে সভাপতি সাধারণ সম্পাদক হতে গেলে একটি বড় প্রতিযোগিতার মধ্যে আসলে যেতে হয়েছে। সুতরাং আমাদের স্বপ্ন ছিল যখন রাজনীতি আমরা শুরু করেছি যে এক সময় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক হবে। এরকম অনেকেরই স্বপ্ন থাকে, কিন্তু দুইজনকে আসলে প্রেসিডেন্ট সেক্রেটারি হতে হয়। তো এটি এক দিক থেকে এটি গর্বের, আবার এক দিক থেকে হচ্ছে অনেকের স্বপ্ন থাকে, সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের নেতাকর্মীদের হচ্ছে সারা দেশের যে সাংগঠনিক কাঠামোগুলো গড়ে তোলা এবং সাধারণ শিক্ষার্থীদের
অধিকার আদায়ের জন্য আমাদের যে সংগঠনের যে ফাংশনগুলো সেগুলো ঠিকঠাকভাবে কাজ করা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণের জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে পথ চলা সেটিকে আমরা সুগম করতে চাই। আর আপনি যেটি বললেন যে এটি আমরা এনজয় করছি কিনা, আসলে আমরা সেরকম মনে করছি না। ধরুন এখন একটা স্বাভাবিক সময়, কিন্তু আমরা খুব খারাপ সময়ের মধ্যে আসলে গিয়েছি, সেটার তুলনায় এখনকার এই সময়টা আমরা আসলে এনজয় করছি বা উপভোগ করছি বা মনে হচ্ছে যে এটি আলহামদুলিল্লাহ সবথেকে ভালো সময়। তারপরও আমাদের আসলে এখনও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের অনেক কাজ পড়ে রয়েছে। একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে, যে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার নেতা কর্মী তাদের বুকে তাজা রক্ত দিয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানে যে এত শহীদ হয়েছে 2000-এরও অধিক ছাত্র জনতা, প্রতিটি শহীদদের আত্মত্যাগের বিনিময়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ছিল। যদি গণতান্ত্রিক বাংলাদেশ না থাকতো তাহলে কিন্তু এতগুলো মানুষ শহীদ হতো না। সুতরাং সেই স্বপ্ন বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাহ, চমৎকার। নিঃসন্দেহে আপনারা আরও ভালো কাজ করবেন। তবে অনুষ্ঠানটা যেহেতু ঈদের, একটু ব্যক্তি প্রসঙ্গে আসতেই হয়। নাসির যদি রাজনীতিবিদ না হতো তাহলে আসলে নাসির কি হতো? কারণ আমি জানি যে আপনি একটা সময় ক্যাডার হবার জন্য প্রিপারেশন নিয়েছেন। আমাদের ছোট্ট একটা টিম আছে একজনের, সে মানে জানালো আমাদের কিছু তথ্য। যদি ধরুন আমি রাজনীতিবিদ না হতাম তাহলে একসময় স্বপ্ন ছিল যে আইনজীবী হওয়ার, মানে বড় আইনজীবী হওয়ার। তা আবার মাঝে মাঝে মনে হতো যদি আমার সাংবাদিক হওয়ার খুব ইচ্ছে ছিল। তবে আমার মনে হতো যদি আমি রাজনীতিবিদ না হতাম, ধরেন ছাত্রদলের সাধারণ সম্পাদক না হতাম বা রাজনীতির মধ্যে না জড়িয়ে যেতাম, তাহলে হয়তো হয় আইনজীবী হতাম অথবা সাংবাদিক হতাম, এই দুটি হওয়ার চেষ্টা করতাম। তার পাশাপাশি আপনি ক্যাডার হবার জন্য পড়াশোনা করেছেন। হওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু এটি আপনি জানেন যে আমরা গত 15.5 বছর ধরে এত খারাপ সময়ের মধ্যে গিয়েছে। আমাদের যারা ছাত্রদলের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেড বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেড, তারা বিসিএস ক্যাডার হওয়ার পরেও তাদের গ্যাজেট আসলে হয়নি অনেকেরই, এখন অনেকের 2-4 জনের হচ্ছে। সুতরাং এটি ওই মোটিভের মধ্যে আমরা যাইনি যে একটা যে এত লম্বা সময় বিসিএস পরীক্ষা, যে আপনি পরীক্ষা দিলেও আপনি উত্তীর্ণ হবেন না শেষ পর্যন্ত, আমরা আসলে ডিমোটিভেট হয়ে গিয়েছি। সেজন্য এই স্বপ্নটা খুব বেশি পূরণ হয়নি। তবে ইচ্ছে ছিল। তবে আমার আবারও বলছি, যদি রাজনীতিবিদ না হতাম তাহলে হয় সাংবাদিক হতাম নতুবা আইনজীবী হতাম। আচ্ছা, ভবিষ্যতে নিজেকে আসলে কোথায় দেখতে চান আপনি? ভবিষ্যতে প্রথম হচ্ছে আমি যেহেতু ছাত্রদলের সাধারণ সম্পাদক দায়িত্বে রয়েছি, প্রথমত হচ্ছে এই দায়িত্ব আমি সফলভাবে শেষ করতে চাই। আমাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দায়িত্ব দিয়েছেন। উনি অনেকগুলো অবজেক্টের সামনে রেখে আমাদের দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে আমাদের সাংগঠনিক কাঠামোগুলোকে আমরা ঢেলে সাজানোর কাজ করছি। ইতিমধ্যে 1500 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি গঠন করেছি। আমরা থানা কমিটিগুলো করব, আমরা 2500 শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি করব, আমাদের জেলা ইউনিটগুলো কমিটি করব এবং একই সাথে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা বরাবরই কাজ করছি, আরও বেশি আমরা কাজ করতে চাই। এটি হচ্ছে আমার এখনকার জার্নির পরিকল্পনা। এর বাইরে আমি আমার বাড়ি যেহেতু নোয়াখালী সদর সুবর্ণচরে, আমাদের সদর সুবর্ণচর এবং সদরের মানুষ খুবই অবহেলিত। গত 15.5 বছর ধরে এখানে যে অবৈধ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে তারা কেউ আমাদের এলাকার ছিলেন না। পার্শ্ববর্তী এলাকা থেকে তারা এসে আমাদের এখানে শাসন করে গিয়েছে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেরকম ব্রিটিশ থেকে এসে বাংলা শাসন করে গেছেন, আমাদের সদর সুবর্ণচরে এরকম হয়েছে যে পার্শ্ববর্তী থানা থেকে এসে এখানে তারা এমপি হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, তাও জোর করে। সুতরাং আমার এলাকার মানুষের জন্য, এলাকার মানুষরা খুবই অবহেলিত। তারা সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়েছে। আমার এলাকার মানুষ নদী ভেঙে এখানের যে জনপদ সুবর্ণচরের মানুষ এই জনপদে বড় হয়েছে, এমনকি সদরেরও। সুতরাং সদর সুবর্ণচরের মানুষের জন্য আমার কাজ করার ইচ্ছা রয়েছে। আর যদি সদর সুবর্ণচরের মানুষ সুযোগ দেয় আমাকে, আমি তাদের জন্য নিবেদিতভাবে কাজ করতে চাই। এখনও আমি কাজ করছি তাদের বিপদ আপদে বড় পরিসরে এখনও আমি কাজ করছি। যদি সুযোগ পাই আমি ইনশাআল্লাহ বড় পরিসরে কাজ করার আমার ইচ্ছা রয়েছে। বাহ, চমৎকার। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আপনার আগামী পথ সুন্দর এবং সফল হোক, এই শুভকামনাই রইল। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদুল আজহার ঈদ মোবারক জানাচ্ছি।
এবং একই সাথে আমরা যেটি জানাতে চাই সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এদেশের গণমানুষের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা পরিসমাপ্তি করতে চাই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে আমরা নিরলসভাবে কাজ করছি এবং ভবিষ্যতে আমরা এই কাজ করাকে আমরা আরও দীর্ঘায়িত করতে চাই এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমাদের এই পথ চলা এই সংগ্রামকে আরও আমরা ত্বরান্বিত করতে চাই এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে পুনরায় আমরা ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ঈদ মোবারক।